সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সমাজবিজ্ঞান বিষয়ের ছাত্রদের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। ধারাবাহিক অনলাইন ক্লাসের আজকে তোমাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। এর মধ্যে আমরা ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ, পরিবার ও বিবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তার ধরন এবং তার গুরুত্ব আমরা আমাদের আলোচনায় নিয়ে এসেছি। আজকে আমরা একটা নতুন বিষয়ে আলোচনা করব, সেটা সমাজবিজ্ঞানের ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইভেন আমরা যারা মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করি, সামাজিক জীব হিসেবে নিজেদেরকে নিয়ে গর্ব করি, সেই সামাজিক জীব হিসেবে আমরা প্রত্যেকেই পরস্পরের সাথে একটা সম্পর্কে আবদ্ধ। সেই আবদ্ধতা থেকে এর টপিক হলো কিনশিপ, অর্থাৎ জ্ঞাতি সম্পর্ক। আমরা আজকে আলোচনা করব হোয়াট ইজ কিনশিপ এবং একই সাথে টাইপস অফ কিনশিপ ইন বাংলাদেশ সোসাইটি। আমাদের সমাজ ব্যবস্থায় কী ধরনের এই জ্ঞাতি সম্পর্ক প্রচলিত আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা। তোমরা জানো যে মানুষ সামাজিক জীব এবং সামাজিক জীব হিসেবে আমরা প্রত্যেকটা মানুষ আমরা পরস্পরের সহযোগিতার ভিত্তিতে সমাজে টিকে থাকি, আমরা বেঁচে থাকি এবং এই সহযোগিতার ভিত্তিতেই সমাজ গঠিত হয়েছে। আবার একই সাথে সমাজের মূল ভিত্তি হচ্ছে আবার পরিবারের মূল ভিত্তি হচ্ছে বিবাহ। ফলে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা বলি যে সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের একটা জটিল জাল, অর্থাৎ আমরা প্রত্যেকেই সেই নেটের মতো আমরা প্রত্যেকেই পরস্পরের সাথে কানেক্টেড হয়ে আছি। আমাদের এই কানেকশনের, এই পরস্পরের যে সম্পর্ক, সেই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে এই জ্ঞাতি সম্পর্ক বা জ্ঞাতি বস্তু। আমরা বিভিন্ন তাত্ত্বিকের সংজ্ঞা আমরা দেখি যে তারা কিনশিপ নিয়ে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। রবিন ফক্স তার কিনশিপ অ্যান্ড ম্যারেজ গ্রন্থে বলেছেন, কিনশিপ ইজ সিম্পলি দ্য রিলেশন বিটুইন কি, অর্থাৎ কাদের মধ্যেকার সম্পর্ক, বিটুইন দ্য কিন, অর্থাৎ জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেকার সম্পর্ককেই কিন্তু জ্ঞাতি সম্পর্ক হিসেবে রবিন ফক্স চিহ্নিত করেছে। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা প্রত্যেকেই পরস্পরের জ্ঞাতি, প্রত্যেকেই পরস্পরের সাথে আমরা সম্পর্কিত, তাহলে আমরা এই সমাজের সেই ধারণা থেকেই আমরা বলতে পারি যে সমাজে বসবাসরত প্রত্যেকটা মানুষ পরস্পরের সাথে ওতপ্রোতভাবে তার প্রয়োজনের তাগিদেই সে জড়িত এবং সে সম্পর্কিত। এই সংজ্ঞার আলোকেও কিন্তু সেই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিখ্যাত সমাজবিজ্ঞানী শেফার্ড তার সোশ্যালজি গ্রন্থে বলেছেন, দ্য স্টেট অফ বিং রিলেটেড টু আদার্স, অর্থাৎ কিনশিপ বলতে উনি বুঝিয়েছেন যে এটা এমন একটা স্টেট বা স্টেটমেন্ট যেটা কি করে, পরস্পর বা একে অপরের সাথে সম্পর্কিত করে। তাহলে আমরা এখানেও আমরা দেখতে পাই কিনশিপ বলতে আসলে আমরা পরস্পরের মধ্যেকার যে সম্পর্কটা, প্রয়োজনের তাগিদে আমরা যে বিভিন্নভাবে সম্পর্কিত, সেটাই উল্লেখিত হয়েছে। জ্ঞাতি সম্পর্ক আসলে আমাদের নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে। আমরা একটা পরিবারে জন্মগ্রহণ করি, এই পরিবারটাও একটা জ্ঞাতি গোষ্ঠীর সম্পর্কিত। সেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ আছে, তারা ম্যারিটাল রিলেশনশিপের মাধ্যমে একটা পরিবার গঠন করে এবং ধীরে ধীরে সেখানে সন্তান জন্মদান, লালন পালনের মধ্য দিয়ে, তাই না, আবার বিভিন্ন সম্পর্ক তৈরি করে।
এভাবে একটা ডিসেন্ট গ্রুপের মধ্যে বিভিন্নভাবে সম্পর্কিত হয়ে থাকি। ইভেন এর বাইরেও সমাজে বসবাসরত সাধারণ মানুষের সাথেও আমরা নানাভাবে তাহলে এইসব বিষয়গুলো আমাদের আজকে আলোচনায় আমরা আসবে। এছাড়াও আমরা দেখি যে আরও কিনশিপ বা এই জ্ঞাতি গোষ্ঠী বা জ্ঞাতি সম্পর্কের আরও বিভিন্ন সংজ্ঞা আমাদের আমরা দেখতে পাই। যেমন যেমন কিনশিপ রিফার্স টু দ্য কালচারালি ডিফাইন্ড রিলেশনশিপস বিটুইন ইন্ডিভিজুয়ালস হু আর কমনলি থট অফ অ্যাজ হ্যাভিং ফ্যামিলি টাইজ। তাহলে এখানে কি বলা হলো, কালচারালি ডিফাইন্ড রিলেশনশিপ between individuals who are commonly thought of as having family ties। তাহলে যাদের মধ্যে পারিবারিক সম্পর্ক বিদ্যমান কালচারালি, তাই না? এটা কি আমরা পারিবারিক সম্পর্কটা কিভাবে বলি, কিভাবে দেখি? কালচারালি দেখি। তাহলে সেই ধরনের সম্পর্কটাকে আমরা কি বলছি? কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক বলি। তাহলে আমরা পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আসলে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে আমাদের পরস্পরের মধ্যেকার একটা হৃদ্যতা, একটা সহানুভূতি, একটা ভালোবাসা, একটা সম্মান বা শ্রদ্ধাবোধের একটা জায়গা, যার মধ্যে দিয়ে আমরা কি করি? আমরা পরস্পরের মধ্যে অটুট বা দৃঢ় সম্পর্কে। এই জ্ঞাতি সম্পর্ক বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন পদাবলী বা বিভিন্ন টার্মিনোলজি দ্বারা বিভিন্নভাবে প্রকাশ করা হয়। আমাদের সমাজ ব্যবস্থায়ও এই জ্ঞাতি সম্পর্কের বিভিন্ন টার্ম এবং টার্মিনোলজি। আমরা সেই আলোচনায় যাওয়ার আগে আমরা দেখব যে কি ধরনের জ্ঞাতি সম্পর্ক বর্তমান বিদ্যমান। নাম্বার 1, বায়োলজিক্যাল টাইস বা কিনশিপ। এই বায়োলজিক্যাল টাইস বা টাইস অফ কিনশিপটা, এটাকে আমরা বলছি যে জৈবিক সম্পর্ক। অর্থাৎ যে সমস্ত জ্ঞাতি গোষ্ঠী বা আত্মীয়ের মধ্যে রক্তের সম্পর্ক বিদ্যমান রয়েছে বা তাদেরকে বলছি বায়োলজিক্যাল রিলেশনশিপ, অর্থাৎ তারা জৈবিক সম্পর্কে আবদ্ধ। একটা হাজব্যান্ড এবং ওয়াইফ, একজন হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপের মধ্যে দিয়ে ওই পরিবারে যে রক্তের সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ তাদের তাদের এই ম্যারিটাল রিলেশনশিপের মধ্যে দিয়ে যে সন্তান আসে, সেই সন্তানের সাথে এই প্যারেন্টসদের রিলেশনশিপটা হয় বায়োলজিক্যাল, অর্থাৎ তাদের মধ্যে পরস্পরের মধ্যে রক্তের সম্পর্কিত থাকে। এবং এই সম্পর্কটাই আমাদের সমাজ ব্যবস্থার, আমাদের পরিবার ব্যবস্থার, আমাদের আত্মীয়তা ব্যবস্থার সকল ক্ষেত্রের মূল ভিত্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইস হচ্ছে টাইস। এই বায়োলজিক্যাল টাইস কেন গুরুত্বপূর্ণ? আমরা জানি যে আমাদের বিভিন্ন জ্ঞাতিগোষ্ঠী আছে, বিভিন্ন আত্মীয়তার সম্পর্ক পরস্পরের মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে রক্তের সম্পর্ক বিদ্যমান। তাদের মধ্যেকার যে দৃঢ় বন্ধন, যে অটুট সম্পর্ক, যে পারস্পরিক সহযোগিতা, যে সহমর্মিতা এবং যে পরস্পরের যে বোঝাপড়া, সেটা কিন্তু অন্য জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে লক্ষ্য কম করি। ফলে এটাকে আমরা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইস। এরপরে আছে টাইস অফ ম্যারেজ, ম্যারিটাল টাইস, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক। আমরা এই যে রিলেশনশিপ, তাই না, যে সম্পর্কটা বিবাহের মধ্যে দিয়ে তৈরি হয়, অর্থাৎ একজন পাত্র এবং পাত্রীর মধ্যেকার যে রিলেশনশিপ, অর্থাৎ যে বৈবাহিক বন্ধনের মাধ্যমে যে রিলেশনশিপ তৈরি হয়, সেটাকে আমরা কি বলছি? টাইস অফ ম্যারেজ বলছি। এখন এখানে এই ম্যারিটাল রিলেশনশিপের মধ্যে দিয়ে আমরা কি টার্ম পাই? আমরা হাজব্যান্ড এবং ওয়াইফ পাই, তাই না? এবং তাদের মধ্যে দুইটা গ্রুপ, দুইটা পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ আমরা বলি বেআই বেআইন, তাই না? আমরা বলি আমার চাচি, অথবা আমরা বলি আমার খালা, আমার খালু ইত্যাদি। অনেক রিলেশনশিপ এই ম্যারিটাল রিলেশনশিপের মধ্যে দিয়ে আমাদের সমাজ
পাই। এই কারণে বায়োলজিক্যাল টাইসটা কিন্তু তার আবার রুটটা কোথায়? রুট অন ম্যারেজ। ম্যারেজ যদি না হয় তাহলে কিন্তু আমার বায়োলজিক্যাল টাইসটা আমরা খুঁজে পাই না। আমরা বায়োলজিক্যাল টাইসটার অস্তিত্ব কিন্তু এই ম্যারেজের মধ্যেই নিহিত রয়েছে। ফলে এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। একটা গাছের কি থাকে? একটা গাছের কাণ্ড, লতা পাতা ইত্যাদি এবং মূল থাকে, তাই না? তাহলে মূলটা যদি আমরা উপড়ে ফেলি তাহলে সে গাছটা কি করবে? সে কি দাঁড়িয়ে থাকতে পারবে? ফলে কি করতে হবে? তাহলে এখানেও কিন্তু এই রিলেশনশিপের ক্ষেত্রে বায়োলজিক্যাল টাইসটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, আবার তার রুটটা কিন্তু ডিপেন্ডস আর ডেপথ ইন রুট। তাহলে এখানে তার এই রুটটা হচ্ছে ম্যারেজ। তাহলে এই ম্যারিটাল রিলেশনশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে আমরা এই প্রধান এই দুইটা গুরুত্বপূর্ণ কিনশিপ টাইস আমরা আমাদের সমাজের মধ্যে খুব দৃঢ়তার সাথে এবং স্পষ্টতার সাথে দেখতে পাই এবং আমরা এর মধ্যেই। এরপর আছে ফিকশনাল বা কাল্পনিক অথবা ফিকটিভ কিনশিপ। এই ধরনের রিলেশনশিপটা আসলে ব্যক্তি বিশেষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর। ধরো আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমরা আমাদের ক্যান্টিন, আমাদের বাস হেল্পার, তাই না, এদেরকে আমরা কি বলতাম? আমরা মামা ডাকতাম। তাহলে আসলে সে কিন্তু আমার মামা না, বাট আমি তাকে আমার মামার জায়গায় কল্পনা করেছি। মামা এবং ভাগ্নের যে সম্পর্কটা সেটা খুবই নিবিড় এবং খুবই আনন্দের এবং খুবই এটাকে কি বলবো, অত্যন্ত বড় ধরনের দাবির একটা জায়গা। যে ভাগ্নে মামার কাছে দাবি করে, মামা সেটা কি করে, সেটা নিজ গুণে সেটাকে সবসময় গ্রহণ করে নেয়। অর্থাৎ ভাগ্নের দাবি দাবা সে সবসময় পূরণ করার সচেষ্ট থাকে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা এবং কর্মচারী ম্যাক্সিমাম, বিশেষ করে ক্যান্টিন এবং বাসে যে সমস্ত স্টাফ কাজ করতো, তাদের মধ্যেকার সকল ছাত্রের সাথে সম্পর্ক মামার। তাহলে এইটা একটা কাল্পনিক সম্পর্ক। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় এর বাইরেও আমরা আমাদের সমাজ ব্যবস্থায় কি দেখি? অনেকে অনেককে মা ডাকে, অনেককে মামা ডাকে, অনেককে ভাই ডাকে, তাই না? সে মনে করে যে তার মায়ের, আসল মায়ের অস্তিত্বটা সে ওই কাল্পনিক মায়ের অস্তিত্বের মধ্যে সে খোঁজার চেষ্টা করে। তার আসল মামার না বৈশিষ্ট্য বা অস্তিত্বটা আরেকজন কাল্পনিক মামার অস্তিত্বের মধ্যে কিন্তু সে খোঁজার চেষ্টা করে। এইভাবে এই ফিকশনাল বা ফিকটিভ কিনশিপ কিন্তু এভাবে তৈরি হয়। এরপর আছে কাস্টমারি টাইস। আমরা বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের রীতিনীতি, প্রথা ইত্যাদি এগুলো চালু আছে। প্রত্যেকটা সমাজ ব্যবস্থা সব প্রথা রীতিনীতি তো আইনের থেকেও কম গুরুত্ব, আইনে বিবেচ্য নয়, কিন্তু তথাপি এটার ভায়োলেশন হলে কিন্তু আমরা মারাত্মকভাবে কি হয়ে আমাদের সমাজের নর্মস এবং ভ্যালুস এগুলো আমরা মনে করি যে এগুলো বোধহয় দুর্বল হয়ে গেছে। সেরকম আমাদের এই কাস্টমারি কিছু টাইস আছে যেগুলো আমরা আমাদের চলার পথে, আমাদের সমাজে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে এগুলো সহযোগিতা করে। যেমন চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, তাই না? সময় স্কুলে পড়েছি, হয়তো 20 বছর আগে কোনো সহপাঠী বন্ধু ছিল, তার সাথে অনেকদিন পর দেখা হলো, তার সাথে বসে কিছু কাটানো। অথবা কোনো পরিচয় ছিল না, চায়ের দোকানে বসে এমন একজনের সাথে পরিচয় হলো, তাকে ভালো লেগে গেল, তার সাথে একটা সুসম্পর্ক তৈরি হলো। পরবর্তীতে দীর্ঘদিন তার সাথে দেখা গেল যে বন্ধ হয়ে তার সাথে যোগাযোগ রেখে। এইভাবে আমরা এই কাস্টমারি রিলেশনশিপ বা টাইস এইভাবে তৈরি হয়। আমরা এখানে বিশেষ করে বন্ধু, পিতা, সই ইত্যাদি টাইসে আমরা আবদ্ধ হই এবং এইভাবে আমরা পরস্পরকে সম্বোধন। এছাড়াও আমাদের সমাজ ব্যবস্থায় আরেক ধরনের টাইস আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় অ্যাডাপ্টেশন। ধরো আমাদের সমাজে আমরা অনেক পরিবারের মধ্যে আমরা দেখি বিবাহিত দম্পতির, তাই না? তোমাদের সমাজে আছে না? তোমাদের অনেকের পরিবারের মধ্যে আছে।
অর্থাৎ তারা অনেক চেষ্টা করছে, কিন্তু তারা কোনো সন্তান জন্মদানে সক্ষম হচ্ছে। এরপর তারা কি করে? এরপরে তারা তাদের এই সন্তানের যে আকাঙ্ক্ষা, তারা সেটা অ্যাডাপ্টেশনের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে। অর্থাৎ তারা নতুন অন্য কোনো জায়গা থেকে, অন্য কারোর কাছ থেকে তারা কোনো নবজাতক অথবা কোনো তাদের সন্তান, ছেলে বা মেয়েকে, নিজের সন্তানের পরিচয় তাদেরকে বড় করে, লালন পালন করে। তাহলে এই অ্যাডাপ্টেশনাল টাইজ আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই। এতে কি হয়? এতে সমাজের একদিকে যেমন উপকার হয়, অর্থাৎ ওই অসহায় পিতা মাতার সন্তানটা হয়তো একটা ভালো পরিবেশ পায়, একটা ভালো পরিবেশের মাধ্যমে নিজেকে তৈরি করার সুযোগ পায়। এইভাবে সে যেমন উপকৃত হয়, আবার একইভাবে এই যে দম্পতি এই সন্তানটাকে গ্রহণ করলো নিজের সন্তানের পরিচয়, তারাও কিন্তু মাতৃত্ব এবং পিতৃত্ব জায়গাটা দিতে পায়। সন্তানকে নিজের সন্তানের মতো তাকে ভালোবাসে এবং তাকে সেই স্নেহ মায়া বড় করে, তার মধ্যে স্বপ্ন দেখে। এভাবে আমাদের সমাজ ব্যবস্থায় এই অ্যাডাপ্টেশন টাইজটাও গুরুত্বের সাথে পালন পালন করি এবং আমরা চর্চা করি। তাহলে এই ধরনের সম্পর্কের ভিত্তিতে, তাই না, যে বিভিন্ন ধরনের আমরা দেখলাম যে কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক আমাদের। এছাড়াও তোমরা নৃবিজ্ঞানী এলিস মর্গানের নাম শুনেছ। এলিস মর্গান এই জ্ঞাতি সম্পর্কটাকে তিনি বৃহত্তর দুইটা শ্রেণীতে বিভক্ত করেছেন। তিনি বলেছেন, একটাকে বলেছেন শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক বা ক্লাসিফিকেটরি কিনশিপ বা ক্লাসিফিকেটরি সিস্টেম। তিনি বলতে চেয়েছেন যে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে আমাদের বিভিন্ন ধরনের আমরা পদ বা পদবি আমরা ব্যবহার করি আমাদের এই সম্পর্ক প্রকাশের ক্ষেত্রে। যেমন ধরো, আমরা ভাই সম্বোধন করি, মামাতো, ফুফতো, খালাতো, চাচাতো ভাই ইত্যাদি, সবাইকে আমরা কি ডাকি? ভাই ডাকি। আবার বোন ডাকি, আমার এরকম মামাতো, ফুফতো, খালাতো, চাচাতো, নিজের বোন, সবাইকে আমরা কি? এই যে যে সম্পর্কগুলোকে একটা ব্যানারের নিচে এনে তাকে প্রকাশ করার যে কৌশল বা যে পদ্ধতি, তাকে তিনি শ্রেণীগুলো এছাড়াও তিনি আরেকটা জ্ঞাতি সম্পর্কের কথা বলেছেন, সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক জ্ঞাতি। তিনি বলেছেন যে আসলে এই ক্লাসিফিকেটরি জ্ঞাতি সম্পর্ক দ্বারা আসলে সমাজে পরস্পরের সম্পর্কটাকে স্পষ্ট করা যায় না। ফলে তিনি তার বিকল্প হিসেবে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এখানে আমরা এমন কিছু পদ বা পদাবলী ব্যবহার করি যা দ্বারা আমরা স্পষ্ট করে আমাদের জ্ঞাতি সম্পর্কটাকে চিহ্নিত করি। যেমন উনি উদাহরণ হিসেবে বলেছেন যে মা, বাবা। এই মা এবং বাবার কিন্তু বিকল্প দ্বিতীয় কেউ নেই। ফলে মা বাবা বলতে আমরা কাকে বুঝি সেটা খুবই স্পেসিফিক বা খুবই সুনির্দিষ্ট। আবার যদি বলি হাজব্যান্ড ওয়াইফ, কে হাজব্যান্ড এবং কে ওয়াইফ, এই হাজব্যান্ড এবং ওয়াইফ এই টার্মটা দ্বারা সুনির্দিষ্ট ব্যক্তি আমরা বুঝতে। এইভাবে এই এলিস মর্গান জ্ঞাতি সম্পর্ককে ভাবে বর্ণনা করেছে। তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম, সেটা হলো যে আমাদের সমাজ ব্যবস্থায় যে বিভিন্ন ধরনের সম্পর্ক, এই সম্পর্কগুলোকে আমরা বিভিন্ন ভাগে করেছি এবং একই সাথে মর্গানের চিন্তা ভাবনাকে আমরা করে আমরা এই সিদ্ধান্তে করতে পারি জ্ঞাতি সম্পর্ক একটা প্রচলিত পদ্ধতি, একটা প্রচলিত একটা ধারণা, প্রচলিত একটা সম্পর্ক, এটা আমাদেরকে কি করেছে? সমাজে সুযোগ করে আমাদেরকে বিভিন্ন ধরনের যে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, তার যে বিভিন্ন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে পরিবার একটা ইউনাইটেড ব্যানার হিসেবে শক্তি যোগায় এবং আমাদেরকে সেই পথ চলার ক্ষেত্রে যে সহযোগিতা দেয়,
তার পিছনে এই জাতি সম্পর্ক কিনশিপ গুরুত্ব। এই বলে আমি আমার বক্তব্য লেকচার আমি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, দুঃসময়ে নিজ নিজ পরিবারের মধ্যে আবদ্ধ থাকবে এবং নিজের পড়ালেখায় মনোযোগী হবে এবং তোমার পিতামাতা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা আমাদেরকে যেভাবে দেখতে চান, যেভাবে পেতে চান, বা তাদেরকে সেই মনোবাসনা পূরণ করবে প্রত্যাশা রেখে আমি আমার এখানে সকলকে